ধর্ষণের শিকার মাগুরার ৮ বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। শফিকুল আলম বলেন, মাগুরার শিশুটির সিজিএস ৪ থেকে ৩-এ নেমে এসেছে। মঙ্গলবারের তুলনায় শিশুটির চোখের মণির নড়াচড়া কমে গেছে বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, সিএমএইচের চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এ সময় জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর সম্পর্কে শফিকুল আলম বলেন, অ্যান্তোনিও গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একসাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ১৫ মার্চ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। জাস্ট রোহিঙ্গা যখন ক্রাইসিস, দুইজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে আপনাদেরকে হাইলাইট করবেন পুরো ভিজিটটা। আর তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে আজকে। তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday. উপরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নারীর উপর নির্যাতন ও হয়রানি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকালে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইন সংশোধন হচ্ছে। এরই মধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে বলেও জানান তিনি। বলেন, মেয়েদের যারা উত্ত্যক্ত করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। সমাজে মোরাল পুলিশের স্থান নেই জানিয়ে আইন উপদেষ্টা নিজেকে নৈতিকভাবে পরিশুদ্ধ করার উপর জোর দেন। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের মামলায় যেন কালক্ষেপণ না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, বিশেষ সাইবার স্পেসে যারা বিভিন্নভাবে উত্ত্যক্ত করছেন, তারা আগে নিজের প্রতি মোরাল পুলিশিং করবেন, তারপর নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের স্ত্রী পরিবার তার প্রতি করবেন। তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারো উপর মোরাল পুলিশিং করার অধিকার দিয়েছে কিনা। ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দুপুরে বরিশালের সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। এ সময় বক্তারা বলেন, এসব অপরাধ যারা করছে তাদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। বিক্ষোভ সমাবেশ থেকে চুরি, ডাকাতি, মব সন্ত্রাস বন্ধ সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়। চাঁদপুরে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষকদের জনসম্মুখে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। একই দাবিতে নোয়াখালীতেও বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফ কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ঝিনাইদহ ও ফরিদপুরে ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সংস্কার এবং কোনো ধরনেরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নারী নির্যাতন এবং কোনো ব্যবস্থারই তারা সফলভাবে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। আসিয়া সহ যে একের পর এক নারী ধর্ষণ হচ্ছে, যার বিচার হচ্ছে না, এই বিচারের দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। মুন্সিগঞ্জে শ্রীনগরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন দাস নামে এক জেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মণ পাইকশা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে মাছ ধরা দেখতে নিয়ে যায় জেলে সুজন। এ সময় ধর্ষণের চেষ্টা করলে দৌড়ে ছুটে আসে শিশুটি। খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্ত সুজনকে ধরে গণপিটুনি দেয়। রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। কিছু লোভী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরকার আন্তরিক হলে জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি।
বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন আব্বাস। বলেন, জনপ্রিয়তা নেই এমন দলও যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। দলে অনুপ্রবেশকারীদের রুখে দিতে হবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের জায়গা নেই। এ সময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিস্তারিত তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন আসলো, এখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন মুখে হাত দিয়ে যে এই যে ৫ই আগস্টের ৫ই জুলাইয়ের জুলাই আগস্ট আন্দোলনে আপনাদের কজন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন? কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে ৩ মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদাকে কমিটিতে সদস্য করা হয়েছে। কমিটিকে রিজার্ভ চুরির ঘটনায় তদন্তের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ পর্যালোচনা, ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $৮ কোটি ১০ লাখ হাতিয়ে নেয় প্রতারক চক্র। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। এখন থেকে কেউ এই আইন না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ডিপ্লোমাধারীদের করা রিটের নিষ্পত্তি করে বুধবার এই রায় দেয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। রায় ঘোষণার পরই কর্মবিরতি প্রত্যাহার করেন ইন্টার্ন চিকিৎসকরা। ২০১০ সালে প্রণীত বিএমডিসি আইনের ২৯ ধারায় বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। সেই আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার লেখার আবেদন জানিয়ে ২টি রিট করেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা। এক যুগ পর ওই রিট রুল নিষ্পত্তি করে বুধবার রায় দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ। রায়ে ওই আইনকে বৈধ ঘোষণা করা হয়। ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো সম্মানজনক পদবি ঠিক করতে সরকারকে ৬ মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ে। ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন, বিএমডিসি আইন ২০১০-এর ধারা ২৯ অনুযায়ী যারা এমবিবিএস এবং ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। রায়ের প্রতিক্রিয়ায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা বলছেন, এর ফলে যেখানে সেখানে ডাক্তার পদবি ব্যবহার বন্ধ হবে চিকিৎসা ক্ষেত্রে প্রতারণাও। বাচ্চাদের কোনো অধিকার নাই ডাক্তার লেখার, যারা মেল প্র্যাকটিস করতেছে, যাদের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বাংলাদেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে, স্টেরয়েডের মিসইউজ যারা করতেছে, এই লেভেলের প্রতারকদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। যারা ডাক্তার পদবি ব্যবহার করবে তাদের জন্য বিএমডিসি অ্যাক্ট 2010 অনুসারে সকল প্রকার শাস্তি কার্যকর হবে। তবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবি, তারাও এখন 4 বছরের কোর্স সম্পন্ন করে নিবন্ধন নেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। একটি মিথ্যাচার করা হচ্ছে যে কোর্সটি 3 মাসের 6 মাসের, কোর্সটি বর্তমানে 4 বছর 6 মাসের কোর্স এবং আমরা ডিএমএফ ডিগ্রিধারী, আমাদের সার্টিফিকেট দেওয়া হয় ডিএমএফ হিসাবে। বিএমডিসি আইন অনুযায়ী অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে 3 বছর কারাদণ্ড অথবা 1 লাখ টাকা অর্থদণ্ড কিংবা 2 দণ্ডে দণ্ডিত হবেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এই পরোয়ানা জারি করা হয়। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, হেফাজত নেতা কর্মীদের হত্যায় সরকারি বাহিনীর পাশাপাশি গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরাও জড়িত।
মামলার পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকেও গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। শাপলা চত্বরের ঘটনায় ২৭ নভেম্বর শেখ হাসিনা সহ ৫০ জনকে আসামি করে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফিস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। রাজধানীতে পানি ও বিদ্যুৎ সহ বিভিন্ন সেবার ক্ষেত্রে রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হলে এখন থেকে সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদারকে ঢাকা মহানগর পুলিশের অনুমতি নিতে হবে। এ বিষয়ে ডিএমপি সদর দপ্তর গণবিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে ডিএমপির অনুমতি ছাড়া রাস্তা কাটা বা খোঁড়াখুঁড়ি এবং সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে কোনো রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ না করা। এসব কারণে যান চলাচল ব্যাহত হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠান নানা সেবামূলক কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করে, যা মেরামত করতে কয়েক মাস লেগে যায় এবং শ্রমঘণ্টা নষ্ট হয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হয়। এবার জানাবো ইফতার বাজারের খবর। পবিত্র রমজানে পরিবারের সাথে ইফতারের খুব একটা সুযোগ পান না সরকারি হাসপাতালের চিকিৎসক নার্সরা, তাই স্বল্প আয়োজনে নিজ খরচেই করতে হয় ইফতার। রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে সীমিত পরিসরের আয়োজনও কঠিন হয়ে পড়ে অনেক সময়, তবে তাতে আফসোস নেই চিকিৎসক নার্সদের। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, রোগীর সেবায় ব্যস্ত চিকিৎসকরা। কেউ ভাঙা হাত, কেউ বা ভাঙা পা নিয়ে এসেছেন চিকিৎসা নিতে। অথচ এটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। জরুরি বিভাগের কারোই ইফতার নিয়ে ভাবার সুযোগ নেই যেন। শুধু একদিন নয়, হাসপাতালটির প্রায় প্রতিদিনের ঘটনাই এমন। জরুরি রোগী নিয়ে কাজ করতে হয়, তো আমাদের এখানে দেখা যায় যে আমরা সাধারণত 2, 3 জন 4 জন ডিউটিতে অনরত অবস্থায় থাকি। তো আমাদের সবসময় একজন একটু ইফতারি করে ধরেন ওইখানে থাকে, তখন আমরা টার্ন বাই টার্ন ইফতারিটা সাধারণত করে থাকি, যেন কখনোই কোনো রোগী যেন আমাদের মিস না হয় অ্যাটেন্ড করতে। আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে এখন, আমরা যেহেতু দায়িত্বটাই নিয়েছি যে কাজ করার, জনসেবা করার, তো সেজন্য এখন আর ওইরকম খারাপ লাগে না। রোগীদের সেবা দিতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতারের সুযোগ পান না চিকিৎসক নার্সরা। খুব কম সময়ে নিজেদের উদ্যোগে অল্প আয়োজনেই ভাঙতে হয় রোজা। আমরা তো রোগীদের স্বার্থে কাজ করছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইফতারের যে সময়টা আপনার খুব অল্প সময়ের মধ্যে সেটা সারতে হয়, এবং হচ্ছে ধরেন যে কখনো 10 মিনিটের ভিতরেই ম্যাক্সিমাম আমরা এগুলো করি। খারাপ তো আসলে লাগে মাঝে মাঝে যে ফ্যামিলির সাথে করলে ভালো হতো, কিন্তু আসলে চাকরির ক্ষেত্রে আমাদের তো এটা স্যাক্রিফাইস করতেই হবে, কারণ সৃষ্টিকর্তা এটা আমাদেরকে প্রফেশনটা এইভাবে দিয়েছে, অতএব আমাদেরকে মেনে নিতে হবে। ফ্যামিলির সাথে ইফতার করাটা যে আনন্দটা সেটা আমরা পাই না, বা একটা সময় না যে ইফতার করাটা সেটাও আমরা পারি না, কারণ আমাদের এখানে সেবা কাজ নিয়োজিত আছে জরুরি সেবার কারণে। শুধু চিকিৎসক নার্স নন, রোগীর স্বজনরাও ইফতার সারেন অল্প খাবারে। ইফতারি করতেছি, আজকে রোজা আইছে বলে থেকে ইফতারি করতেছি। 1 মাস ধরে এখানে আছি। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে নিয়ে এখানে রয়েছেন। তবে এ নিয়ে এক বিন্দু আফসোস নেই কারো। মানব সেবার ব্রতকেই বড় করে দেখছেন চিকিৎসক নার্সরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। বুধবার দুপুর 1:30টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের। তারা বলেন, দীর্ঘদিনের দাবির বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন তারা।
মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। তাতেও ফেরানো না গেলে পরে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যা ধর্ষণ চেষ্টার ফল বলছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে তারা জানান 11 দিন আগে নিজ বাসায় তাদের আশ্রয় দেন সাইফুর। তবে সেই রাতে ধর্ষণ চেষ্টার বিষয়টি নাজেম টের পাওয়ার ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যান অভিযুক্ত দম্পতি। রাজধানীর উত্তরখানের পুরানপাড়ার বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সোমবার। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার ভাইয়ের করা হত্যা মামলায় ফরিদপুরে গ্রেপ্তার হন নাজেম রূপা দম্পতি। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, রেল স্টেশনে পরিচয়ের পর তাদের আশ্রয় দিয়েছিলেন সাইফুর। এরপর থেকেই তিনি রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করছিলেন বলেও জানাচ্ছে পুলিশ। বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। 9 মার্চ রাতে সাইফুরের এই চেষ্টা টের পেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে নাজেমের সঙ্গে। এক পর্যায়ে রূপা নাজেম ধারালো অস্ত্রে জখম করে বাথরুমে আটকে পালিয়ে যান বলেও জানিয়েছে পুলিশ। তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে, মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর সে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। নিহত সাইফুর রহমান সস্ত্রীক থাকতেন শান্তিনগরের একটি বাসায়। উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন কয়েক মাস আগেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ বাতিল করে নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালনার আদেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, বেক্সিমকোর হাজারো কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হওয়া উচিত। তবে এরই মধ্যে নিয়োগ দেয়া রিসিভার যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা বৈধ বলে গণ্য হবে। এছাড়া রায়ে বাংলাদেশ ব্যাংক সহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানের সঠিকভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা জানান, বেক্সিমকো গ্রুপের মোট 189টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি 169টি। গত আগস্টে এক রিটের প্রেক্ষিতে এসব কোম্পানি পরিচালনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দেয় হাইকোর্ট। 1942 সালে জন্ম নেয়া সৈয়দ মঞ্জুর এলাহি বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিভিন্ন ব্যবসায়িক সংগঠনেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। 83 বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। 1942 সালের 26 সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন সৈয়দ মঞ্জুর এলাহি। কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। পাকিস্তান টোবাকো কোম্পানিতে কর্মজীবন শুরু করলেও পরে ব্যবসা শুরু করেন। স্বাধীনতার পর তিনি মঞ্জুর ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন। 1975 সালে ঢাকার হাজারীবাগে ওরিয়ন ট্যানারি নিলামে উঠলে তা মাত্র 12 লাখ টাকা দিয়ে কিনে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। বর্তমানে 11টি কোম্পানি রয়েছে অ্যাপেক্স গ্রুপের। তার হাত ধরেই দেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয়। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থান দখল করেছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স। সব মিলিয়ে অ্যাপেক্স গ্রুপে কাজ করেন 17,000-এর বেশি কর্মী। বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় 2,000 কোটি টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মঞ্জুর এলাহি।
ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্বে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি। সৈয়দ মঞ্জুর এলাহি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগাযোগ, নৌপরিবহন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরপর 2001 সালে তিনি কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মানুষের জন্য কাজ করা বন্ধুপ্রতিম মঞ্জুর এলাহি নতুন উদ্যোক্তা আর ব্যবসায়ীদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।